ক্যান্টনমেন্ট যেহেতু একটা পার্টি ছিল, ক্যান্টনমেন্ট যেহেতু গণ অভ্যুত্থানটা সফল করার জন্য একটা নিয়ামক সরকার হিসেবে কাজ করছে, যেটাকে বন্ধুকে নল ঘুরাই দেওয়া বলতেছে, মির জাফর বলতেছে, ওয়াকারকে, আমিও কিন্তু তাই মনে করি যে ক্যান্টনমেন্টের একটা বড় ভূমিকা ছিল। কিন্তু ক্যান্টনমেন্টে গিয়া মানে এইটা ঠিক হয়েছে মানে ভাই ওই সময়? আমি প্রথমে একটা কথা বলি তাহলে খালেদ, আমাদের এই অভ্যুত্থান সম্পর্কে ধারণাটা বেশ ভুল যাচ্ছে। পুরো নেশন আমরা, আমার কাছে মনে হয় যে আমরা একদম ক্রাইসিসের সময় রোল করে প্লে করতে পারিনি। যেরকম করে সবাই মিলে ডক্টর ইউনূসকে ডাকলো, এখন আপনি প্রশ্ন করছেন বুদ্ধিটা কে দিল তাকে, কেন তিনি সেটা করতে গেলেন? ডক্টর ইউনূস রেভলিউশনের লোক নাকি? উনি ইনসারেকশনের বা একজন ইনসারেকশনেরও মানুষ নন। তাতে উনি ক্ষমতায় এসে এটাই করবেন যাতে উনি লিগালি কনস্টিটিউশনালি স্ট্যাবলিশ হতে পারেন, উনি তাই করেছেন। এটা যদি হতো তাহলে, যদি অভ্যুত্থান মানে অন্য জায়গার অভ্যুত্থানটা দেখেন, অভ্যুত্থান হয় তারপরে যারা অভ্যুত্থান করে তার নেতৃত্বে থাকে দে সিজ পাওয়ার, টেক ওভার পাওয়ার। ওইটা না করে আপনি যদি মনে করেন তাহলে কি করা উচিত ছিল, বুদ্ধিটা কি হতো, সেই আলোচনার মধ্যে গেলেই আপনি কনস্টিটিউশনের মধ্যেই যাবেন। আমি মনে করি এটা ঠিক কথা বলছেন মান্না ভাই, আমি মনে করি যে 100% ঠিক। জি মান্না ভাই বলেন। না, আপনি যে 3 দিন ধরে অপেক্ষা করলেন কেন? বিকজ আপনি এবার একটা লস। এখন কি করব আপনি বুঝতেই পারেন না যে 5 তারিখে এত বড় ঘটনা ঘটে, শেখ হাসিনার মতো মানুষ পালায় যাবে, ক্ষমতা আমাদের কাছে আসবে। ক্ষমতা আপনার কাছে এসে গেছে যখন, তখন ভাবতেছেন এখন কি করি এইটা নিয়ে, আপনি সেটা ঠিক করতে পারেন না। ক্যান্টনমেন্টে যাওয়া, ইউনূসকে মানে একটা খুঁজে বের করো কে, তো তখন অ্যাজ আ সেলিব্রিটি দ্য বেস্ট পারসন ওয়াজ প্রফেসর ইউনূস। প্রফেসর ইউনূস কিছুদিন আগে ওই যে আপনার কি বলে নাগরিক শক্তি করতে গিয়ে এসএমএস দিয়ে পার্টি করতেছিল। পলিটিক্যালি হি ওয়াজ সো র, এটাকে আমরা আগে জানি নাকি? ওই ঘটনা থেকে তো জানি, কিন্তু সেটা আমাদের মাথার মধ্যে নাই, কারণ আমাদের মাথার মধ্যে কোনো বিকল্পই নাই। যখন কোনো বিকল্প নাই, খেয়াল করবেন, তখন ক্যান্টনমেন্টই আপনার রাষ্ট্রের জায়গা ছিল, বিকজ দ্যাট ওয়াজ দ্য সোর্স অফ পাওয়ার, দ্যাট ইজ স্টিল দ্য সোর্স অফ পাওয়ার। অর্থাৎ তারা যখন ডেকেছে, অল দ্য পলিটিক্যাল পার্টিজ, দ্য লিডার্স, একদম মানে সবাই তার পেছনে দৌড়েছে। আমি তো দৌড়িতে গিয়ে পাই নাই বলে ঢুকতে পারি নাই, আমি ক্যান্টনমেন্টে যেতে পারি নাই, পরে বঙ্গভবনে গেছি। না আরে, রাস্তায় মানুষ এত খালি সব জড়ায় ধরে হাত বিলায়, মানে হুলস্থুল একটা অভ্যুত্থানে একজন মানুষ পেয়ে গেছে। এই করে আমি গুলশান থেকে জাহাঙ্গীর গেটে 3 ঘন্টায় যাইতে পারি নাই, অথবা আবার যাওয়া সম্ভব হয় নাই। আমি বলছি তখন উনি ডেকেছেন, ডাকবার পরে উনি যখন ডেকেছে সবাই বলছে এটাই ঠিক। আচ্ছা, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডাকলে সবাই কি যেত? নট শিওর, উনি নিজেও শিওর ছিলেন না। ফখরুল ইসলাম আলমগীর বাদ দিয়ে অন্য কোনো পার্টির নেতা ডাকলে বাকিরা সব যেত? নো ওয়ে। আমি ওইটাই লিখে দিতে পারি। তো বিএনপি ডাকলেও যে যেত। আজকে যে সম্পর্কটা ডেভেলপ করেছে দেখছেন, এই সম্পর্কের কথা ভেবে সেই দিন এই পার্টি যারা আজকে বিএনপি বিরোধিতা করছে তারা যেত মনে করে। সো দ্যাট ওয়াজ দি অনলি রিসোর্স, ওইটার কোনো বিকল্প ছিল না। তারা ডেকেছে, ডাকবার পরেও তারা কত ভদ্রলোকের কাজ করেছে। ওটা বলেন আমরা কিন্তু ক্ষমতা নিয়ে নিচ্ছি, তারা বলছে আপনারা বলেন কি করতে হবে। আর আমরা তখন বলেছি বরঞ্চ আর্মি ঠিক করুক। এইটা আমি ইন পার্সন বলছি। ধরেন যখন ইন্টারেস্টিং গণভবনে গেলাম, তখন ওই প্রেসিডেন্ট সাহেব এসে আমার সাথে, আচ্ছা আমি আওয়ামী লীগ করেছি না, উনি আমার সাথে কোলাগুলি করেছে, দেখি যে কাঁপতেছে ভিতরে ভিতরে। কোলাগুলি করলে যাওয়ার সাথে কি কাঁপতেছে? বাইরেই তো কাঁপার কথা, সরকার হয় বাইরেই তো কাঁপার কথা। হ্যাঁ, তা তো কাঁপছে, তো তখন আপনার হঠাৎ ফখরুল ভাই জিজ্ঞেস করলো যে বান্না এখন কি করা যায় বলেন তো, সরকারটা কিভাবে হবে? আমি ভাই দানা দানা কি ঠিক করবো এখন, এটা ঠিক আছে, আমরা সময় নেই, এখন তো কিছু বলতে হবে। তখন ওনারা বলে দেন, আমি বলেছি না আমি এটার সাথে নাই, মানে আমি তখন নিজেও জানি না কি হবে। আমি তো নিজেই 4 তারিখে বুঝে নিয়েছি আগামীকালকে সরকার চলে যেতে পারে, বুঝি রে ভাই অনেস্টলি। বাকি কেউ হয়তো স্বীকার করবে না, হয়তো বলবে আরে আমি আগেই টের পেয়েছিলাম, আমি ওইদিকে যাচ্ছি না। আমাদের পক্ষতেই তখন বলা হয়েছিল ঠিক আছে আপনারা এটা বলেন কিরকম করে করা হবে। আমরা প্রেসিডেন্টকে উপদেশ মানে পরামর্শ দিলাম যে আপনি জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দেন, বলেন। এগুলো আমাদের বলা ছিল, নট দ্যাট যে বিচারকরা জাস্ট একটা মত দিলেন তার ভিত্তিতেই করা হলো। আমরা সবাই মিলেই মনে করেছি যে এটাই এখন একমাত্র ওয়ে, সেটাই হয়েছে। আজকে যদি এটা বলে, আমরা খেয়াল করে দেখি আসিম নজরুল কিন্তু বলেছিল, যখন তাকে বলা হয়েছিল যে কেন আপনি জাতীয় সরকার করলেন না, তিনি বলেছিলেন কই সেদিন আমরা 2বার 3বার করে বসলাম, কেউ তো তখন জাতীয় সরকারের কথা বলেন নাই। এখন ফরহাদ মাজার ভাই বলছে, গতকালকে আমার সাথে টকশো ছিল, শহীদ মিনারে গিয়ে আমাদের শপথ দরকার ছিল, কেউ তো সেই কথা বলে নাই। অতএব যেটা হয়েছে, থিওরি মাই ফ্রেন্ড ইজ গ্রে, এভারগ্রিন ইজ দ্য ট্রি অফ লাইফ, যেটা ঘটেছে বাস্তবত সেটাই হয়েছে। এর বাইরে আমার মনে হয় যে এর চেয়ে ভালোভাবে আর এটা বলা যেত না। আশা ভাই আপনি কি এখানে একটু মন্তব্য করবেন? আমার মনে হয় যে খুবই কয়টা গুরুত্বপূর্ণ। মানে ভাই আপনাকে চলে যেতে হবে? আচ্ছা মানে ভাই আপনি যদি হ্যাঁ মানে ভাই আপনি যদি চলে যেতে হয়, আমরা আশা বাইরে একটু আসি, আপনি একটু ডাকসু নিয়ে একটু কথা বলে যাবেন, যে ডাকসুর ইলেকশন আসতেছে, জি এটা নিয়ে যদি একটু বলেন, 2টা নিলেই তারপর
যে এখন বলেন, এখন বলবো আপনি কয়টার সময় যাইতে হবে যদি আপনি বলেন? মানে 10টায় আমার পরের শো, তো 10টা বাজতে 2-3 মিনিট বাকি আছে। আচ্ছা, তাহলে আপনি 2 মিনিট শেষ করেছি, তো একই বিল্ডিং আছে সেটা বলছি। প্রথম কথা হচ্ছে এইবারে যে ডাকসু দেখছি সেটা আমার কল্পনার মধ্যে ছিল না। ডাকসু হচ্ছে বাংলাদেশে তখনকার পূর্ব বাংলার সমস্ত আন্দোলনের একটা প্রতীক। এইটা হলো তার মানে লাইট হাউস বলেন। কিন্তু এইবার এত বড় অভ্যুত্থানে যে আমি বললাম না তো রক্ত, মানে একটা নদী সাঁতরে আমরা ডাকসু কিনে আসলাম। ভোট যখন হচ্ছে তখনই এইখানে দেখছি যে না, রাজনীতির ভিত্তিতে করা চলবে না, দলের ভিত্তিতে করা চলবে না। অদ্ভুত। তাহলে জুলাই আকাঙ্ক্ষা কি হবে, কে বাস্তবায়ন করবে, কে দেশের সংস্কার করবে? আপনার এলএসি মানে লন্ডন স্কুল অফ ইকোনমিক্স যেমন সারা দুনিয়াকে অর্থনীতি শিখায় বা তার ওয়েলফেয়ার ইকোনমিক্স শিখায়, ঢাকা বিশ্ববিদ্যালয় সারা দেশকে তো জ্ঞানের বাতি দেবে। তাদেরকে আপনি রাজনীতি থেকে দূরে রাখছেন, সেই ভোট হচ্ছে। এটা রেজাল্ট কি দাঁড়াবে আমি নিজে এখনো বুঝতে পারছি না। কিন্তু আমি একটা জিনিস মনে করি, যারাই চেষ্টা করুক, ঢাকা ইউনিভার্সিটি যে অ্যাডমিনিস্ট্রেশন আছে সেই অ্যাডমিনিস্ট্রেশন বলে দিয়েছে আর্মি আসবে। আপনি জানেন তো যে আর্মি আবার বলে দিয়েছে না আমরা যাবো না, আমাদেরকে সরকার বলে নাই, আমরা ওখানে যাবোই না। মানে কি ধরনের বিদেকি চিরকম অবস্থা হয়ে গেছে। এই অ্যাডমিনিস্ট্রেশন চাইছিল যে ডিপলিটিসাইজেশনের যাতে ধারাটা অব্যাহত থাকে। দিস উইল বি ব্রোকেন। এই নির্বাচনের পরে ধীরে ধীরে দেখা যাবে ওই ফিল্টারে পানি খাইয়ে আপনি ভোট পাবেন না, বরঞ্চ আপনাকে বলতে হবে জুলাইয়ে যে রক্ত গেছে সেই রক্তের আমরাই শোধ করবো। ছাত্র আন্দোলনের, মুক্তি আন্দোলনের, বৈষম্য বিরোধী আন্দোলনের এবং সংস্কার আন্দোলনের আমরাই হচ্ছি ভ্যানগার্ড, এবং দে উইল বি দি ভ্যানগার্ড। আমি তাই মনে করি। মান্না ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমি তো মান্না ভাইয়ের আরেকটা শোতে যাইতে হবে, সেজন্য মান্না ভাইকে একটু ধন্যবাদ দিয়ে একটু বিদায় জানাই। আমরা একটু আশরাফ কাশেম ভাই আপনার কাছে আসি। দুইটা বিষয় মান্না ভাই আজকে যে বিষয়টা তুললেন সেটা নিয়ে নিশ্চয়ই আমরা আগামী আরো 25, 30, 40, 50 বছর ধরে এই চর্চা আমরা করতেই থাকবো, যে কেন ওই সময় একটা জাতীয় সরকার হয় না, কেন সংবিধানের মাধ্যমে আমাদের একটা শপথ নিতে হয়েছে, কেন আমরা শহীদ মিনারের শপথ নেই নাই, কেন আমরা আর্মিকে এখানে আর্মির কাছে গেছি, গিয়ে আমরা সবাই মিলা এটা বলছি। এইটারটা নিয়ে আপনার একটু মানে মতামত, বা এটা বলি যে কেউ কি আসলে সেই সময় এটা বলে নাই, বা কারো মাথায় সেটা আসে নাই, না আসলে এটা কারণ কি? এবং আমরা আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যদ্দূর চিনি, ডক্টর মোহাম্মদ ইউনূসের আসলে এইটাই করার কথা। আমি মানবের সাথে একমত যে উনি আইসা দেখবেন কোনটা কাগজ কলমে ঠিক আছে, কোনটা আইনানুগ হয়েছে। কারণ মানে এইটা ওনার প্র্যাকটিসের মধ্যে নিশ্চয়ই আছে যে উনি মানে কোনো একটা জায়গায় গিয়ে হঠাৎ করে এটা তিনি করবেন না। আপনি যদি একটু বলতেন সবাই। দেখুন, আমরা জুলাই অগাস্টে আমরা পলিটিক্যাল এস্টাবলিশমেন্টটাকে ভাঙলাম এবং প্রচলিত রাজনৈতিক ধারাকে ভাঙার চেষ্টা করলাম, কিন্তু ঠিক 72 ঘন্টার মধ্যে আমরা ওই জায়গায় থাকতে পারলাম না। দেখুন, অপশন 1 ছিল এই যে ছাত্ররা, বৈষম্য বিরোধী আন্দোলন, তারা যদি বিপ্লবী শক্তি হিসাবে সরকার গঠন করত। অপশন 2 হচ্ছে যে তারা কোনো শক্তি না, তারা জুলাইয়ের 1 তারিখও 45 জন ছিল, অতএব আপনি সব রাজনৈতিক দলকে নিয়ে একটি জাতীয় সরকার করতেন। অপশন 3 হয়েছে যে আপনি সাংবিধানিক পথে গেছেন এবং ওই অনুযায়ী আপনি শপথ নিয়েছেন। কিন্তু প্রথম দুটি অপশনের ব্যাপারে তখন কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে কিংবা আমাদের স্তরে কথাবার্তা হয়েছে, কিন্তু যারা ক্যান্টনমেন্টে গেছেন, যারা গণভবনে গেছেন, তারা তো এস্টাবলিশমেন্টের পক্ষের শক্তি। তারা এস্টাবলিশমেন্টকে কন্টিনিউয়েশন দেওয়ার জন্য গেছেন, তারা সেটাকে টিকিয়ে রাখতে চেয়েছেন। ধরেন বিএনপি ভয় পেয়েছে যে আওয়ামী লীগকে যেভাবে ঝেঁটিয়ে বিদায় করা হলো, আমার কপালেও যেন এরকম কখনো না ঘটে, অতএব আমি এরকম কিছু করব না যেটা আগামীতে আমাকে কি শিক্ষা দিবে। কিন্তু বিপদ যেটি হচ্ছে সেটি থেকে আপনার মেজাজটি চেঞ্জ হয়ে গেল। আপনার ভেতরে যে আমরা কঠোরতা দেখতে চাইলাম গণ অভ্যুত্থানের, যেই সংস্কার, যেই বিচার, গণহত্যার বিচার, সেইটি থেকে আপনি তখন সরে গেলেন। আপনি একটি রেগুলার সরকারের মতো আচরণ করতে শুরু করলেন, গণ অভ্যুত্থান সরকারের মতো আচরণ করতে পারলেন না। আমার ধারণা এর সুতা বাঁধা ছিল তার পরিচয়ের জায়গা থেকেই। এর একটি আক্ষেপ আমাদের মধ্যে তৈরি হলো। এখন আমরা প্রথমে ভেবেছিলাম যে এটি আগামীতে কোনো এক সময় প্রশ্ন হয়তো উঠবে, কিন্তু এটি যে আমাদের প্রতিদিনের কাজে বাধা দিবে, প্রতিদিনের দিক পথ নির্দেশনায় প্রতিবন্ধকতা তৈরি করবে, সেটি কিন্তু আমরা তখন বুঝতে পারিনি। আপনি এখন জুলাই ঘোষণাপত্রে এসেও বলছেন আপনার সরকারের ম্যান্ডেট হচ্ছে সেই সংবিধানের ধারা।